এই মুহূর্তে গোটা বিশ্ব সৌদি আরব আর পাকিস্তানের দিকে তাকিয়ে এক ধরনের তামাশার চোখে দেখছে। কারণ কয়েক মাস আগেও এই দুই দেশ নিজেদের এমনভাবে তুলে ধরেছিল যেন তারা মুসলিম দুনিয়ার সবচেয়ে শক্তিশালী রক্ষা কবচ। তখন খুব জোর গলায় বলা হয়েছিল সৌদি আরব আর পাকিস্তান মিলে নাকি ন্যাটোর মতো এক বিশাল সামরিক জোট বানিয়েছে, নাম দেওয়া হয়েছিল ইসলামিক ন্যাটো। সেই জোটের মঞ্চে দাঁড়িয়ে তারা শপথ করেছিল যদি সৌদি আরবের গায়ে কেউ হাত তোলে তাহলে পাকিস্তান পুরো সেনা, অস্ত্র আর শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়বে। সৌদি আরবের নিরাপত্তা রক্ষা করা হবে পাকিস্তানের দায়িত্ব। একই সঙ্গে এটাও বলা হয়েছিল যদি কখনো পাকিস্তানের ওপর হামলা হয় তাহলে সৌদি আরব করে বসে থাকবে না। তারা তাদের বিপুল অর্থশক্তি আর সামরিক ক্ষমতা ব্যবহার করে পাকিস্তানকে রক্ষা করবে। এই কথাগুলো এমনভাবে প্রচার করা হয়েছিল যে অনেক মানুষ সত্যিই বিশ্বাস করে ফেলেছিল পাকিস্তান আর সৌদি আরব একে অপরের জন্য জীবন দিতে প্রস্তুত। এমনকি ভারতেও অনেকে ভাবতে শুরু করেছিলেন এবার বুঝি পাকিস্তানের দিকে তাকানোই যাবে না, কারণ পাকিস্তানের বিরুদ্ধে কিছু করা মানেই নাকি সরাসরি সৌদি আরবের সঙ্গে শত্রুতা নেওয়া। এই গল্প এখানেই শেষ নয়। তখন আরও বলা হচ্ছিল এই ইসলামিক ন্যাটোতে একে একে আরও দেশ যোগ দেবে। জর্ডান, তুরস্ক, সংযুক্ত আরব আমিরশাহী, কাতার, কুয়েত, ইরাক সবাই নাকি লাইনে দাঁড়িয়ে আছে। সবাই মিলে একজোট হয়ে শক্তি দেখাবে। ভারতকে ভয় দেখানোর চেষ্টা চলছিল জোর কদমে। আরব দুনিয়ার বড় বড় সংবাদ মাধ্যমেও এই বিষয় নিয়ে রীতিমতো আলোচনা চলেছিল। এমন একটা ছবি আঁকা হচ্ছিল যেন এই জোট গড়ে উঠলে কেউ আর মুসলিম দেশগুলোর দিকে চোখ তুলে তাকাতেই পারবে না। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বাস্তবতা একেবারে উল্টো ছবি দেখিয়ে দিল। আজ যখন পাকিস্তানের ওপর সত্যিকারের চাপ এসেছে, যখন তালিবান একের পর এক আক্রমণ শুরু করেছে, তখন এই তথাকথিত ইসলামিক ন্যাটোর আসল চেহারা সামনে চলে এসেছে। পাকিস্তানের অবস্থা তখন একেবারে খারাপ। সীমান্তে চাপ, ভেতরে অস্থিরতা, চারদিকে আতঙ্ক। এমন পরিস্থিতিতে পাকিস্তান বুঝে যায় এবার তাদের সত্যি সাহায্য দরকার। তখনই তারা ছুটে যায় সৌদি আরবের দরজায়। পাকিস্তানের কূটনৈতিকরা প্রায় হাত জোড় করে সৌদি রাজপরিবারের কাছে আবেদন জানাতে শুরু করে। তারা বলে আমাদের বাঁচান, না হলে তালিবানের সঙ্গে ভয়াবহ যুদ্ধ বেঁধে যাবে। পাকিস্তান জানত এই যুদ্ধ ছোটখাটো নয়, এটা দীর্ঘদিন চলতে পারে। তাদের আশা ছিল সৌদি আরব হয়তো সরাসরি সেনা পাঠাবে না, কিন্তু অন্তত টাকা আর অস্ত্র দেবে। সেই সাহায্য পেলেই তারা কোনো রকমে লড়াই চালিয়ে যেতে পারবে। কিন্তু যা হলো তা পাকিস্তানের কল্পনার বাইরে। সৌদি আরব স্পষ্টভাবে জানিয়ে দিল তারা এই সংঘর্ষে জড়াতে চায় না। সৌদি আরবের বিদেশমন্ত্রী পরিষ্কার ভাষায় বললেন এই সমস্যা দুই দেশ নিজেদের মধ্যে বসে আলোচনা করে মিটিয়ে নিক। যুদ্ধ নয়, শান্তিপূর্ণ সমাধানের পথে হাঁটার কথা বলা হলো। অর্থাৎ খুব ঠান্ডা মাথায় সাফ জানিয়ে দেওয়া হলো পাকিস্তানের পাশে দাঁড়ানোর কোনো পরিকল্পনা তাদের নেই। এই বক্তব্য তালিবানের জন্য যেমন বড় জয়, পাকিস্তানের জন্য তেমনই বড় অপমান। যাকে তারা এতদিন নিজেদের সবচেয়ে শক্তিশালী বন্ধু বলে দাবি করত, সেই দেশটাই আজ মুখ ফিরিয়ে নিল। ইসলামিক ন্যাটোর গল্প যে আসলে কতটা ফাঁপা ছিল সেটা এই এক কথাতেই পরিষ্কার হয়ে গেল। পাকিস্তান বুঝে গেল এই লড়াইয়ে তারা একা। সৌদি আরব এখানে কোনো ভূমিকা নেবে না। এর ফল খুবই ভয়ঙ্কর, কারণ তালিবানের মতো সংগঠনের বিরুদ্ধে যুদ্ধ মানে শুধু সেনা নামানো নয়, এর জন্য লাগে বিপুল টাকা। আমেরিকার মতো শক্তিশালী দেশও প্রায় ২০ বছর যুদ্ধ করে হাজার হাজার কোটি ডলার খরচ করেও সফল হতে পারেনি। সেখানে পাকিস্তানের মতো অর্থনৈতিকভাবে দুর্বল দেশের পক্ষে দীর্ঘ যুদ্ধ চালানো প্রায় অসম্ভব। যুদ্ধ যত লম্বা হবে পাকিস্তান তত দ্রুত দেউলিয়া হয়ে পড়বে। অন্যদিকে তালিবানের তেমন কিছু হারানোর নেই। তারা এমনিতেই গরিব, এমনিতেই চাপের মধ্যে আছে। কিন্তু পাকিস্তানের জন্য পরিস্থিতি একেবারে উল্টো। যুদ্ধ যদি কয়েক মাসও চলে তাহলে পাকিস্তানের অর্থনীতি পুরোপুরি ভেঙে পড়বে। দেশের ভেতরের অবস্থা আরও খারাপ হবে। যা একটু স্থিতিশীলতা আছে সেটুকুও নষ্ট হয়ে যাবে। সবচেয়ে ভয়ের কথা হল তালিবান এখন শুধু সীমান্তে সীমাবদ্ধ নেই, তারা ড্রোন ব্যবহার করে পাকিস্তানের ভেতরে গভীর পর্যন্ত হামলা চালাচ্ছে। আগে ধারণা ছিল তালিবানের ড্রোন সীমান্তের কাছাকাছি এলাকাতেই কাজ করবে, কিন্তু এখন দেখা যাচ্ছে নওশেরা, পেশোয়ার, এমনকি ইসলামাবাদ পর্যন্ত তাদের হামলার আওতায় চলে এসেছে। এটা পাকিস্তানের জন্য বিশাল ধাক্কা। পাকিস্তান বুঝতেই পারছে না তালিবান এত উন্নত প্রযুক্তি পেল কোথা থেকে, কিভাবে তারা এত দূর পর্যন্ত হামলা চালাতে পারছে। এই যুদ্ধের মাধ্যমে তালিবান পরিষ্কার বার্তা দিয়েছে এই লড়াই শুধু সীমান্তে নয়, এটা সাধারণ মানুষের দরজায় দরজায় পৌঁছে যাবে। যারা এতদিন টিভির পর্দায় বসে যুদ্ধ দেখছিল, এবার তাদের জীবনেও এর প্রভাব পড়বে। ঠিক এই সময়ই সৌদি আরব চুপচাপ সরে গিয়ে পাকিস্তানকে বুঝিয়ে দিল তাদের আসল গুরুত্ব কতটা।
ইসলামিক ন্যাটোর গল্প আসলে সৌদি আরবের নিজের স্বার্থের জন্যই ছিল। পাকিস্তান সেখানে শুধু একটা ব্যবহারযোগ্য হাতিয়ার, যাকে প্রয়োজন ফুরলেই পাশে ফেলে দেওয়া যায়। আজ সেই বাস্তবতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল গোটা পরিস্থিতি। অন্যদিকে জম্মু ও কাশ্মীরের মাটিতে নিরাপত্তা বাহিনীর অভিযান যে এখন কতটা জোরালো অবস্থায় পৌঁছেছে তারই স্পষ্ট ছবি উঠে এসেছে দক্ষিণ কাশ্মীরের অবন্তিপুরা এলাকা থেকে। সাম্প্রতিক যে ছবিগুলো সামনে এসেছে সেগুলো দেখলেই বোঝা যায় নিরাপত্তা বাহিনী আর কোনো ঝুঁকি নিতে চাইছে না। সন্ত্রাসীদের যেখানেই লুকিয়ে থাকার চেষ্টা সেখানেই পৌঁছে যাচ্ছে বাহিনী। পাহাড়, জঙ্গল, গুহা কিছুই আর নিরাপদ আশ্রয় হয়ে থাকছে না। এই অভিযানের ছবিগুলো এসেছে এক কমলা জঙ্গল এলাকা থেকে। বাইরে থেকে দেখলে এটাকে সাধারণ একটা পাহাড়ি জঙ্গল বলেই মনে হবে, কিন্তু সেই জঙ্গলের ভেতরেই লুকিয়েছিল সন্ত্রাসীদের আস্তানা। ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে পাহাড়ের ভেতরে প্রাকৃতিকভাবে তৈরি একটি গুহা। এই গুহাটাকেই ব্যবহার করা হচ্ছিল লুকিয়ে থাকার জায়গা হিসেবে। নিরাপত্তা বাহিনী সেখানে ঢুকে পুরো এলাকা তল্লাশি চালায় এবং একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। গুহার ভেতর থেকে যেসব জিনিস উদ্ধার হয়েছে সেগুলো দেখলেই পরিষ্কার হয়ে যায় এটা শুধু অস্থায়ী আশ্রয় ছিল না। এখানে সন্ত্রাসীরা বেশ কিছুদিন ধরে থাকার প্রস্তুতি নিয়ে রেখেছিল। খাওয়া দাওয়ার সামগ্রী, রান্না করার সরঞ্জাম, আগুন জ্বালানোর কাঠ, পানির ক্যান, পানির বোতল, কোল্ড ড্রিঙ্ক সবকিছুই সেখানে রাখা ছিল। এমনকি মেডিকেল সিরিঞ্জ, টর্চ, ব্যাটারি পর্যন্ত পাওয়া গেছে। অর্থাৎ তারা এখানে বসে দীর্ঘ সময় কাটানোর পরিকল্পনা করেছিল এবং এখান থেকেই বড় কোনো নাশকতার ছক কষছিল। নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা জানাচ্ছেন, গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতেই এই অভিযান চালানো হয়েছে। এই তথ্য এতটাই নির্ভুল ছিল যে বাহিনী সরাসরি সঠিক জায়গায় পৌঁছে যায়। কোনো রকম আন্দাজের ওপর ভরসা না করে পরিকল্পিতভাবে পুরো অপারেশন চালানো হয়েছে। আর সেখানেই সন্ত্রাসীদের পরিকল্পনা ভেস্তে যায়। জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি এখন এমন জায়গায় পৌঁছেছে যেখানে নিরাপত্তা বাহিনী পুরোপুরি সতর্ক। সীমান্ত এলাকা হোক বা অভ্যন্তরীণ পাহাড়ি অঞ্চল, সব জায়গাতেই নজরদারি বাড়ানো হয়েছে। বিশেষ করে দক্ষিণ কাশ্মীরের মতো সংবেদনশীল এলাকাগুলোতে জঙ্গল ও পাহাড় ঘিরে নিয়মিত তল্লাশি চালানো হচ্ছে। কারণ সন্ত্রাসীরা সাধারণত এমন জায়গায় বেছে নেয় যেখানে সহজে ধরা পড়ার সম্ভাবনা কম থাকে। এই গুহাগুলো বাইরে থেকে দেখলে খুব স্বাভাবিক লাগে। কোথাও কোনো কংক্রিটের কাজ নেই, কোনো পাকা ঘর নেই, তাই সাধারণ মানুষের চোখে এগুলো আলাদা করে ধরা পড়ে না। কিন্তু সেই দুর্বলতাকেই কাজে লাগাতে চেয়েছিল সন্ত্রাসীরা। তারা ভেবেছিল এই পাহাড়ের ভেতরে লুকিয়ে থাকলে কেউ খোঁজ পাবে না। কিন্তু নিরাপত্তা বাহিনীর অভিজ্ঞতা আর প্রযুক্তির কাছে সেই চাল কাজে লাগেনি। এই অভিযানের মাধ্যমে আবারও একটা বার্তা স্পষ্ট করে দেওয়া হয়েছে, এখন আর লুকিয়ে থাকার জায়গা নেই। নিরাপত্তা বাহিনী যেভাবে একের পর এক হাইড আউট খুঁজে বের করছে তাতে সন্ত্রাসীদের জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠছে। আগে যেখানে তারা মাসের পর মাস লুকিয়ে থাকতে পারত, এখন সেখানে কয়েক দিনের মধ্যেই তাদের অবস্থান ধরে ফেলা হচ্ছে। এই ধরনের অভিযানে শুধু অস্ত্র বা গোলাবারুদ নয়, সন্ত্রাসীদের দৈনন্দিন জীবনের চিহ্নও সামনে আসছে। খাবার, ওষুধ, পানীয় সবকিছুই দেখিয়ে দিচ্ছে তারা কতটা পরিকল্পনা করে এখানে এসেছিল। কিন্তু নিরাপত্তা বাহিনীর তৎপরতায় সেই পরিকল্পনা শুরু হওয়ার আগেই শেষ হয়ে যাচ্ছে। সাম্প্রতিক সময়ে জম্মু ও কাশ্মীরে একের পর এক অভিযান চালানো হচ্ছে। কোথাও জঙ্গলে, কোথাও পাহাড়ে, আবার কোথাও জনবসতির কাছাকাছি এলাকায়। প্রতিটা অভিযানের লক্ষ্য একটাই, সন্ত্রাসীদের পুরোপুরি নিশ্চিহ্ন করা। আর সেই লক্ষ্যেই বাহিনী এখন দিনরাত কাজ করে চলেছে। সব মিলিয়ে এটা বলা যায়, জম্মু ও কাশ্মীরের মাটিতে নিরাপত্তা বাহিনী এখন আর কোনো ছাড় দিতে রাজি নয়। সন্ত্রাসীরা যতই লুকোতে চাউক, যতই নতুন কৌশল ব্যবহার করুক, শেষ পর্যন্ত তাদের খুঁজে বের করা হচ্ছে। এই অভিযানের ছবিগুলো সেই বাস্তবতারই প্রমাণ। বার্তাটা একদম পরিষ্কার, এই দেশে সন্ত্রাসের কোনো জায়গা নেই, আর যারা সেই পথে হাঁটবে তাদের জন্য সামনে শুধু কঠোর জবাবই অপেক্ষা করছে।